আমি আমার শিক্ষিকার আদর্শ ছাত্র ছিলাম। তার এক কথায় সব কাজ করে দিতাম। একদিন তিনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন। তখন তার হাত পা ব্যথা করছিল। তাই আমি তার পায়ের ম্যাসাজ করতে শুরু করলাম। হঠাৎ করে তিনি আমার হাত ধরে তার বুকে রাখলেন। বন্ধুরা, আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। এই গল্পটি একজন ছেলের কাহিনী। কলেজের শেষ বছর আমার জন্য এতটা সৌভাগ্য নিয়ে আসবে তা আমি কখনো কল্পনাও করিনি। কলেজের সবচেয়ে সুন্দর শিক্ষিকা আমার প্রেমে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই আমাকে এমন এক স্বর্গীয় সুখ দিলেন যা আমি কখনোই ভাবিনি। আমার নাম অর্জুন। আমি আমার পড়াশোনার জন্য হোস্টেলে থাকতাম। আমার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমি কলেজে পড়তাম। সেই কলেজের হোস্টেলেই থাকতাম। সেখানে 3 বছর কেটে গেছে আমার। সেখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করা যেত। আমি এখন গ্র্যাজুয়েশনের 3য় বর্ষে পড়ছি। দ্বাদশ শ্রেণী থেকে আমি সে হোস্টেলে ছিলাম। প্রতিবার দীপাবলিতে ছুটি হলে বাড়ি যেতাম। 5 বছর কেটে গেছে এখানে। পড়াশোনায় আমি ছিলাম খুবই মেধাবী এবং খেলাধুলাও ভালো ছিলাম। আমার একটি ভালো পরিচিতি গড়ে উঠেছিল যা আমি আমার ভালো অভ্যাসের মাধ্যমে অর্জন করেছিলাম। যেমন আমরা পরিচিত হয়ে উঠি, তেমনি আমাদের শত্রুও বেড়ে যায়। আমার সাথে এমনটা হয়েছিল। কখনো কারোর সাথে আমার ঝগড়া হতো না, তবুও কেশব সিংহানিয়া নামে একটি ছেলে সবসময় আমাকে কোনো না কোনো বিপদে ফেলার চেষ্টা করত। কেশব সিংহানিয়া ও তার দল 56 জন মিলে আরেকটি গ্রুপ তৈরি করেছিল। একদিন লেকচার শেষে ক্লাস শেষ হওয়ার বেরোনোর সময় একটি মেয়ের হাত থেকে বইগুলো পড়ে গেল। তাকে বিপদে দেখে আমি সাহায্য করতে এগিয়ে গেলাম, কিন্তু সে আমার উপর অভিযোগ আনলো যে আমি তাকে প্রপোজ করেছি। আমার শিক্ষিকা সেখানে ছিলেন এবং সেই মেয়ে শিক্ষিকার সামনে মিথ্যা অভিযোগ করলো। এই কারণে আমাকে হোস্টেল থেকে বের করতে দেওয়া যেতে পারত, কিন্তু আমার শিক্ষিকা আমার পক্ষে কথা বলেন এবং সেই মেয়েটিকে ভালোভাবে বকাঝকা করলেন। শিক্ষিকা বলেন, তুমি মেয়ে, তাই তোমার মিথ্যে সহ্য করা হবে না। এমন কিছু করার সাহস আজ থেকে আমার সামনে নিও না। শিক্ষিকার সামনে মেয়েটি ভালো শিক্ষা দিলেন। কিছুক্ষণ পর আমাকে শিক্ষিকার কেবিনে ডাকা হলো। এই শিক্ষিকা 4 দিন আগে অন্য একটি হোস্টেল থেকে এখানে এসেছেন। কেবিনে ঢুকে তিনি আমাকে বসতে বললেন। আমার নাম জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, অর্জুন, তোমার নামটা অনেক সুন্দর। আমি এখানে নতুন এসেছি, কিন্তু তোমার সততা আমার খুব ভালো লেগেছে। তারপর থেকে শিক্ষিকা যে কোনো কাজ হলে আমাকে বলে দিতেন এবং আমি সব কাজ করে দিতাম। একদিন শিক্ষিকার জন্মদিনে তিনি আমাকে তার বাড়িতে দাওয়াত দিলেন। রাত 9টার পর হোস্টেলে থেকে বাইরে যেতে দেওয়ার নির্দেশ ছিল, তাই আমি যেতে না চাইলেও তিনি বলেন, তুমি 6টায় চলে এসো, তোমাকে পরে হোস্টেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তার এত অনুরোধে আমি সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছে গেলাম। শিক্ষিকার বাড়ি ছিল খুবই সুন্দর। তিনি নিজ গেটে আমাকে নিয়ে গেলেন। তার বাড়িটি খুব পরিষ্কার এবং সুশৃঙ্খল ছিল। এতদিন পর আমি একটা পূর্ণাঙ্গ এবং সুন্দর বাড়ি দেখতে পেলাম। আর তার বাড়িতে প্রবেশ করার পর দেখি আমাদের ছাড়া আর কেউ নেই। জন্মদিনের কেক টেবিলে রাখা ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম, আপনার বাড়িতে আর কেউ নেই? তিনি হেসে বললেন, না, আমি একাই থাকি। আমি জানতে চাইলাম, আপনার স্বামী কোথায়? তিনি বললেন, আমার বিয়ে হয়নি, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। আমি তার কথা অবাক হয়ে গেলাম। তার এত সৌন্দর্য থাকার পরও তার সৌন্দর্য উপভোগ করার কেউই নেই। সেই রাতে আমি তার বাড়িতে ডিনার করলাম। তার হাতের রান্নাও ছিল অনেক সুস্বাদু। কথা বলতে বলতে 9:30 হয়ে গেল। আমি ম্যাডামকে বললাম, এখন আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ম্যাডাম বলেন, এত তাড়াতাড়ি ঘুরে কেন, আরও কিছুক্ষণ থাকো। কিছুক্ষণ পর ম্যাডাম তার রুমে চলে গেলেন। ভেতর থেকে তিনি আমাকে ডাক দিলেন। আমি রুমে গিয়ে চোখ বন্ধ করে বললাম, ম্যাম, সরি, আমাকে ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম আপনি আমাকে ডাকছেন। ম্যাডাম বললেন, অর্জুন, আমি সত্যিই তোমাকে ডাকছিলাম। আমি ভেবেছিলাম কেন কাপড় পরিবর্তনের সময় তিনি আমাকে ডাকলেন। তখন ম্যাডাম পিছন থেকে দাঁড়িয়েছিল, বললেন, আমার ব্লাউজের হুকটা খুলে আমার হাতে পৌঁছাচ্ছে না, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তার কাপড় স্পর্শ করার সাহস আমার ছিল না, কিন্তু তাকে সাহায্য করা আমার খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তার ব্লাউজের হুকটা খুলে দিলাম এবং কাজ শেষ হলে হল রুম থেকে বেরিয়ে চলে এলাম। সেই রাতে আমি তার বাড়িতে থেকে গেলাম। সকালে আমি তার সাথে হোস্টেলে এলাম। আমার সব বন্ধুরা অবাক হয়ে দেখছিল যে আমি কলেজের প্রধান শিক্ষকের সাথে এখানে এসেছি। আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি রাতে নিজের ঘরে ছিলাম না, কিন্তু আমি তাদের কোনো উত্তর এড়িয়ে চলে গেলাম। কয়েকদিন কেটে গেল।
এখন 3 দিন হলো ম্যাডাম কলেজে আসছেন না। 3 দিন পর তার ফোন এলো। তিনি বললেন, অর্জুন, আমাকে একটু সাহায্য করো। আমি তার এক কথায় দৌড়ে তার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি তার মুখ পুরোপুরি ম্লান। তিনি সঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। আমি তার শারীরিক অবস্থা জিজ্ঞেস করলাম এবং জানলাম তার কোমর মচকে গেছে। এই কারণে তিনি গত 2 দিন ধরে কলেজে আসতে পারছেন না। আমি তার জন্য মেডিকেল ওষুধ নিয়ে এলাম। তখন তিনি বললেন, অর্জুন, 3 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন অনুভব করছি না। তুমি কি আমার কোমরে গরম তেল মালিশ করে দিতে পারবে? হয়তো আমি আরাম পাবো। আজ পর্যন্ত আমি কোনো কাজই বলিনি। আজ তো তিনি সত্যি আমার সাহায্যের প্রয়োজন, তাই আমি কিভাবে না বলি। আমিও চেয়েছিলাম তিনি দ্রুত সেরে উঠুন, তাই বিনা দ্বিধায় আমি তার কোমরে মালিশ করতে শুরু করলাম। আমার হাতের স্পর্শে যতই তার কোমর ঘুরছিল, তার ততই মুখ থেকে শব্দ বের হচ্ছিল। হয়তো তার অনেক ব্যথা হচ্ছিল। ম্যাডাম যুবতী ছিলেন। তার কোমরের নজর পড়তে আমার মনোযোগ হারাতে লাগলাম, কিন্তু আমি নিজেকে সামলালাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। ম্যাডাম বললেন, তুমি চাইলে দিনে কলেজে যেতে পারো, কিন্তু দয়া করে কয়েকদিন রাতে আমার সাথে থাকো। যখন আমি একটু ভালো অনুভব করব, তখন আমি নিজেই তোমাকে চলে যেতে বলবো। তিনি খুবই একা ছিলেন। তার সাহায্যের জন্য আশেপাশে কেউই ছিল না। আমি সেখানে থাকবো কিনা এই নিয়ে চিন্তা করছিলাম। তখন ম্যাডাম বলেন, অর্জুন, সংকটের সময় আপনজনেরাই পাশে থাকে। আমি তোমাকে আপন ভেবে এখানে থাকতে বলছি, কিন্তু তোমার যদি ইচ্ছা না হয় তাহলে কোনো সমস্যা নেই। ম্যাডাম খুবই দুঃখিত হয়ে পড়লেন। তখন আমি বললাম, ম্যাডাম, আমি আপনার আপনজন। আপনি একদম চিন্তা করবেন না। যতদিন আপনি ভালো বোধ করবেন না, ততদিন আমি এখানেই থেকে যাব। আমার কথা শুনে ম্যাডাম খুব খুশি হলেন। রাতে আমি নিজেই তার বাড়িতে রান্না করলাম। গত 5 বছরে আমি অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার হাতের রান্না ম্যাডাম খুব খেয়ে খুশি হলেন। তারপর তিনি আমার হাত ধরে হঠাৎ করে চুমু খেলেন। তার জন্য একটা স্বাভাবিক ছিল, কিন্তু আমার জন্য একেবারে একটা স্বাভাবিক ছিল না। ঘুমানোর আগে আবার কোমরে মালিশ করলাম। মালিশ করে যখন আমি হলের বাইরে ঘুমাতে যাচ্ছিলাম, তখন ম্যাডাম আমাকে থামতে দিলেন। তিনি বললেন, আজ তুমি আমার ঘরেই ঘুমাবে। রাতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে জাগাতে পারবো। তার বিছানার পাশে আমি ঘুমাতে অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু সত্যি আমার সাহায্যের তার প্রয়োজন ছিল, তাই আমি সেখানে ঘুমাতে রাজি হয়ে গেলাম। ঘরের আলো নিভাতেই আমি ঘুমিয়ে পড়তে লাগলাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার হাত বুলাচ্ছে। আমি চমকে উঠলাম এবং পাশের লাইট জ্বালিয়ে ফেললাম। আলো জ্বালাতে দেখলাম ম্যাডাম আমার হাতের কোমরের দিকে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি তার হাত সরিয়ে দিলাম। আমি বললাম, ম্যাডাম, এটা কি হচ্ছে? আপনি কি করছেন? তিনি বললেন, এখানে তুমি আমার ছাত্র নও আর আমি তোমার ম্যাডাম নই। তোমাকে দেখে প্রতিদিনই আমার কাছে তোমার আসার ইচ্ছা হয়, কিন্তু তুমি এত সুন্দর শরীর থেকে সব সময় দূরে কেন সরে থাকো? তুমি পুরুষ নও কি? আমি বললাম, ম্যাডাম, আপনি আমার উপর সন্দেহ করবেন না। আমি পুরুষই, কিন্তু আমি কখনো আপনাকে সেই দৃষ্টিতে দেখিনি। এতে তিনি বলেন, আমি সন্দেহ করি তুমি পুরুষ নও। তোমাকে তা প্রমাণ করতে হবে। তারপরে আমি মানব তো তুমি পুরুষ। ম্যাডাম আমাকে উত্তেজিত করছিলেন যাতে আমি তার সাথে সময় কাটাই, কিন্তু আমি তা করব না। আমি স্পষ্টভাবে না বললাম। তখন তিনি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে যাওয়ার কিছুক্ষণ পরে চিৎকার শব্দ শোনা গেল। আমি বাইরে গিয়ে দেখতে লাগলাম ম্যাডাম তার অন্য ঘরের দিক থেকে আওয়াজ আসছিল। ম্যাডাম ভিতরে কী করছিলেন এটা আমি বুঝতে পারছিলাম না। 20 মিনিট পর তিনি সেই ঘর থেকে বেরিয়ে এলেন। বের হওয়ার পর তিনি খুব ক্লান্ত দেখাচ্ছিল। আমি তাকে মনে করছিলাম যে তিনি রোগে ছিলেন। আমি তার এই অবস্থা দেখে তার কাছে গেলাম। আমি তাকে বললাম, ম্যাডাম, আমি আপনাকে এতটাই পছন্দ করি যে আপনি আমার প্রেমে পাশ করেছেন। এখন আমার পরীক্ষা দেওয়ার পালা। এটা বলে আমি তাকে 2 হাত তুলে তার ঘরে নিয়ে গেলাম। আমি তার কাছে এলাম এবং তার চোখে একটা আলাদাভাবে আলো দেখলাম। ঘরে গিয়ে তাকে বিছানায় শুয়ে দিলাম এবং নিজেও তার পাশে শুয়ে পড়লাম। আমি তার গলায় হাত দিলেন এবং আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এলাম। ম্যাডাম আর সহ্য করতে পারছিলেন না, তিনি আমাকে চুমু খেতে শুরু করলেন। তখন আমি বললাম, ম্যাডাম, একটু ধীরে। আমি আমার সামনে, আপনি এখন ছোট। বলতে বলতে আমি আর তার কাছে চলে এলাম। যখন আমি পুরোপুরি তার কাছে গেলাম, তিনি চোখ বন্ধ করে ফেললেন। তিনি আমার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছিলেন। আমি বললাম, ম্যাডাম, আপনার ক্যামেরা চালু আছে। এটা শুনতে তিনি চোখ খুললেন এবং বলে, অর্জুন, তুমি কি বলছো? আমি বললাম, ম্যাডাম, আমি সত্যি বলছি। আমি আপনার প্রেমিকের সাথে মিলে আপনার সাথে থাকা অবস্থা ভিডিও তৈরি করছেন না।
আমি একজন ভণ্ড শিক্ষিকা। আপনার সব সত্য আমার কাছে উদ্ঘাটিত হয়েছে। গত কয়েক মাস ধরে আপনি আমার চারপাশে ঘুরছিলেন এবং আমাকে ডাকছিলেন। আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসবো শুরু করব না? আমি আপনার জন্মদিনে কেক কেটেছিলাম। সেদিন আপনি আমার হাত ধরেছিলেন, তখনই আমার হৃদয়ে আপনার জন্য একটা জায়গা তৈরি হয়েছিল যে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু কখনো প্রকাশ করিনি। কিছুদিন আগে আপনি 3 দিন কলেজে আসেননি। আপনার চিন্তায় আপনাকে দেখতে আমি বাড়িতে গিয়েছিলাম। সেদিন আমি আপনার ভালোবাসার প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য ছিল অন্যরকম। সেটা আমার সামনে সব প্রকাশ করে দিয়েছে। আমি আপনার বাইরের পুরুষের জুতা দেখেছি। তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই আমি আপনার জানালা উঁকি মেরে দেখলাম এবং আপনাকে আপনার প্রেমিকের বাহুতে দেখলাম। সেদিন আমি শুনেছিলাম আপনি পরবর্তী পরিকল্পনা। আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন এবং ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন, কিন্তু আপনার ক্যামেরাম্যান আমার বন্ধুরা ধরেছে। আপনি কেন এটা করেছিলেন? আপনি নিজেই বলবেন না, না কিছু সব কিছু ফাঁস করতে হবে। এটা বলে আমি তার বাড়ির অন্য ঘরে গেলাম, যেখানে ম্যাডাম গিয়েছিলেন। সেখান থেকে একটু হুইল চেয়ারে বসে একটি মেয়েকে নিয়ে বাইরে নিয়ে এলাম। তাকে দেখে ম্যাডাম হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, তোমাকে এই সম্পর্কে কে বলল? তখন আমি বললাম, সেদিন জানালার পাশ থেকে একটা আওয়াজ শুনেছিলাম। আমি উঁকি মেরে তাকে দেখেছিলাম। এখন সব সত্যি সত্যি যদি বলুন। তখন ম্যাডাম বলেন, এটা আমার বড় বোন। তিনি আমার পা দিয়ে অক্ষম। আমার বাবা অবসরে নিয়ে যাওয়ায় তাকে চাকরি তাকে দিয়েছিলেন। তারা এই বাড়িটাও তার নামে করে দিয়েছিলেন। তার মতে তার অক্ষম মেয়ের বিয়ে হবে না, তাই তার কাছে তার নিজস্ব একটি বাড়ি এবং তার নিজের কাছে টাকা থাকা উচিত। মা বাবা সব কিছু তাকে দিয়ে দিয়েছেন। আমি তেমনি একাই রয়েছিলাম। যখন তিনি চাকরিতে যোগ দিলেন, আমি তার সাথে এসে এখানে পড়লাম। তারপর তাকে এই বাড়িতে বন্দি করে রাখলাম এবং তার সমস্ত কাগজপত্র আমার ছবি লাগিয়ে দিলাম এবং তার জায়গায় প্রধান শিক্ষিকা হয়ে গেলাম। তার বিয়ে ঘর ভাঙার ইচ্ছে ছিল। আমি তাকে ব্ল্যাকমেল করে তার বিয়ে তোমার সাথে করাতে চেয়েছিলাম। যখন তুমি তাকে তোমার গ্রামে নিয়ে চলে যেতে, তখন বলতাম তিনি চাকরটি এবং এই বাড়ি আনন্দের সাথে তার বোনকে দিয়ে গেছেন, কিন্তু তুমি আমার সব পরিকল্পনা ভেঙে দিয়েছ। রাগে ম্যাডাম তার বোনের উপর হাত তুলেছিলেন এবং বেচারি চিৎকার করছিল। সেই ভণ্ড ম্যাডামের সত্য উন্মোচনে আমাকে একটি দলের অনেক সাহায্য পেয়েছিলাম। তারা তার প্রেমিককে ভালোভাবে পিটিয়েছিল। সেই অক্ষম মেয়েটির নাম নিতে হয়েছিল। আমরা তাকে সেই সংকট থেকে বের করে এনেছিলাম, তাই সে আমার প্রতি কৃতজ্ঞ ছিল। এখন আমাদের হোস্টেলের সঠিক এবং সৎ অধ্যাপিকাও পেয়েছিলাম। নৈনা ম্যাডাম এবং তার পিতা মিলে তাদের মিথ্যাবাদী কন্যাকে যথাযথ শাস্তি দিয়েছিলেন। তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং তার নামে সব কিছু ফিরিয়ে নিয়েছিলেন। মিথ্যাবাদী ম্যাডামকে এতদিন ধরে হোস্টেলে প্রতারণা এবং সরকারি কাজে জালিয়াতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল। এতে আমাদের সাহায্যকারী দলের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, কারণ তাদের সাহায্য ছাড়া আমি একাই কিছুই করতে পারতাম না। আমাদের এই সফলতার জন্য হোস্টেলে আমাদের বন্ধুরা সম্মানিত করা হয়েছিল। আমি যে দলের ক্যাশব্যাকে বললাম, বন্ধু তোমাদের সঙ্গী এগিয়ে যেতে পিছনে টেনে আনার পরিবর্তে আজ তেমন তুমি আমাকে সাহায্য করেছো, তেমনি কিছু ভালো কিছু করার জন্য এই দল প্রতিষ্ঠা করা উচিত। কাউকে বিরক্ত করে না, বরং কারো সাহায্য করে বড় করা উচিত, তাতে আমাদের মান ও সম্মান। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।